তো দেখো নিরপেক্ষ ন্যায় থেকে এই লজিকটা দেখো 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন। তো এই ধরনের লজিক তোমার পরীক্ষায় আসবেই। তো আমি তোমাদেরকে বলছি, আমি 1 মিনিটে আজকে আমি তোমাদের যে জায়গায় সমস্যা হচ্ছিল আর সমস্যা হবে না, আমি 1 মিনিটে সেটা সমস্যা দূর করে দেবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না। আর 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা যদি 80তে 80 পেতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, কারণ এই টিউশনটা শুধুমাত্র তোমাদের জন্যই, যারা ভালো রেজাল্ট করতে চায়, যারা টাকার অভাবে টিউশন নেয়নি তাদের জন্যই আমার হচ্ছে এই চ্যানেলটা। তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে। তো নিরপেক্ষ ন্যায় থেকে তো আমি একটা কথা বলছি, আমি কিন্তু ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি। আমার এখন যা কিছু হচ্ছে সব এক্সট্রা ক্লাস। তো কোন অধ্যায় থেকে লজিকগুলো ঘুরিয়ে আসতে পারে, কোন অধ্যায় থেকে লজিক সমস্যা হচ্ছে, আমি সেগুলোই এক্সট্রা ক্লাসে করাচ্ছি। তো পুরো সিলেবাসটা 2000 উচ্চ মাধ্যমিক দর্শন পুরো কোর্সটা আমি কমপ্লিট করে দিয়েছি। যুক্তি অধ্যায় থেকে আরও মূলক সব কিছু আমি কমপ্লিট, নোট থেকে লজিক সব কমপ্লিট করে দিয়েছি। তো ওগুলো প্লিজ তোমরা চ্যানেলের ভিডিওস অপশনে ক্লিক করে সবগুলো ক্লাসগুলো করবে যদি 80তে 80 পেতে হয়, ঠিক আছে? তো দেখো নিরপেক্ষ ন্যায় থেকে আমি তোমাদের এখন যে লজিকটা শেখাবো, এই লজিকটা দেখো পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আসে। একটা আমি বলেছিলাম টিকা লেখো, আরেকটা আসে হচ্ছে এই প্রশ্ন, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। তো এই লজিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লজিকটা আমি 100% বলছি, বেশিরভাগ 99% ছাত্রছাত্রী হচ্ছে তোমরা এই লজিকটা তোমরা করতে পারো না। কিন্তু তোমরা আমার মেন ক্লাস যদি করে থাকো, এখন যে এক্সট্রা ক্লাসটা করছি সেটা করে থাকো, মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস একদম জলের মতো সহজ, আর পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে কেউ আটকাতে পারে, ঠিক আছে? আর এই ক্লাসটা করার পর তোমরা বাকি যে মেন ক্লাস সেটাও তোমরা করে নেবে। তো এক্সট্রা ক্লাসটা তোমরা দেখে নাও, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো নিরপেক্ষ ন্যায় থেকে হচ্ছে দেখো প্রশ্ন হচ্ছে এই লজিকটা, টিকাগুলো কি লিখতে হবে সেটা তো আমি বলে দিয়েছি, মেইন ক্লাসও বলে দিয়েছি, এক্সট্রা ক্লাসও বলে দিয়েছি। টিকাটা তোমরা ভিডিওটা দেখবে, সব পেয়ে যাবে। তো এখন হচ্ছে এখন নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। তো এরকম হচ্ছে টোটাল 2টা দেওয়া থাকবে, 4 4 করে 2টো দেওয়া থাকবে 8। তো আমি আপাতত একটা শেয়ার করছি এখন এই মুহূর্তে। তো পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আসে, এই ধরনের লজিকের মধ্যে 2 ধরনের প্রশ্ন আসবে। একটা আসবে যে দোষ হবে, আর একটা আসবে দোষ নেই। মানে 2 ধরনের প্রশ্ন হয়, একটা এই লজিকের মধ্যে 2 ধরনের হয়। একটা হয় দোষ হবে, সেটা যে কোনো দোষ হতে পারে, একটা দোষ হবে তার বৈধতা বিচার করতে মূর্তি সংস্থান উল্লেখ করতে হবে, আরেকটাতে দোষ থাকবে না। তো আমি 2টাই তোমাদের হচ্ছে প্র্যাকটিস করে দেখাবো, 2টাই। তো এই মুহূর্তে আমি তোমাদের যেটা এমন একটা উদাহরণ নিয়েছি সেটাতে দোষ আছে, তো সেটা হলে দোষ আছে সেটা কি করে বার করব, সেটার মূর্তি কিভাবে লিখবো, সংস্থান কিভাবে লিখবো, বৈধতা বিচার কি করে বার করব, আর এটাই বা এর আদর্শ আকারটা কিভাবে সাজাবো, মানে যৌক্তিক আকারটা কিভাবে সাজাবো। তো মন দিয়ে তোমরা ক্লাসটা করো, একটা লজিক ভালো করে শিখলে যে কোনো লজিক তোমরা 100% পারবে। তো তোমরা প্লিজ মন দিয়ে ক্লাসটা করো, আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো, তাদেরকেও ক্লাস করার সুযোগ করে দাও, এখনও সময় আছে। এই কয়টা দিনের মধ্যে তোমরা 100% বললাম ক্লাসগুলো করলে প্রত্যেকটা অধ্যায় তুমি এমসিকিউ এসিগুলো ফুল ক্লাস করে নাও, 80তে 80 গ্যারেন্টি যে কোনো অধ্যায়। তো দেখো সবার প্রথমে আমাদেরকে এখানে কি করতে হবে, কবিরা বাস্তব বিমুখ, হরিহর বাবুও বাস্তব বিমুখ, সুতরাং হচ্ছে তিনি কবি, এটার মানেটা বুঝতে হবে। তারপর আমাদেরকে বচন তো করতে হবে, কিন্তু আমাদেরকে এখান থেকে সবার প্রথমে এখানে আলটিমেটলি 3টা বচন থাকবে, সেটাকে বচন বার করতে হবে, মানে 2টো আশ্রবাক্য একটা সিদ্ধান্ত। তো এটা ন্যায়ের বৈধতা বিচার আমাদেরকে করতে হবে। তো সবার প্রথমে তাহলে আমি কি করব, এখানে হচ্ছে আদর্শ আকার বা যৌক্তিক আকার আমি লিখবো, এই যে এখানে এটাকে আমি সাজাবো। পরীক্ষায় কিন্তু এরকমই দেওয়া থাকবে, পরীক্ষায় তোমাদের এরকমই দেওয়া থাকবে, কিন্তু আমাদেরকে কিন্তু লিখতে হবে। কি লিখবো, এখানে আমি লিখবো যৌক্তিক আকার, যৌক্তিক আকার, অথবা তুমি লিখতে পারো আদর্শ আকার, যে কোনো তোমার যেটা ইচ্ছা তুমি লিখতে পারো আদর্শ আকার। বোঝা গেল? যৌক্তিক আকার বা আদর্শ আকার, তোমার যেটা ইচ্ছা, মানে উত্তর শুরু হলো এখন। যৌক্তিক আকার বা আদর্শ আকার যেটা ইচ্ছা তোমরা লিখবে, অসুবিধা নেই। এবার প্রথমে তাহলে স্যার এখন কি করব, এখন হচ্ছে তোমাদের এখান থেকে আমাদেরকে বার করতে হবে সিদ্ধান্ত কোনটা, সিদ্ধান্ত লাইনটা সবার আগে বার করতে হবে। 3টাই তো বচন থাকবে, এখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে। তো সিদ্ধান্ত আমি কি করে বুঝবো, সিদ্ধান্ত আমি বোঝার কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে কি অতএব সুতরাং কাজেই, এই যে শব্দটা অতএব সুতরাং কাজেই, এই শব্দটা যদি থাকে তাহলে বুঝবে
ওটার পরের লাইনটা হবে সিদ্ধান্ত। তো ভালো করে দেখো এখানে কোথাও আছে অতএব সুতরাং কাজে, হ্যাঁ আছে, এই যে অতএব সুতরাং কাজে, যে কোনো একটা মিললেই হয়ে গেল, তার পরের বাক্যটা সিদ্ধান্ত, তার মানে এই বাক্যটা হচ্ছে সিদ্ধান্ত। ক্লিয়ার হয়ে গেল? এবার প্রশ্ন হচ্ছে কারণ কিংবা কেননা যদি থাকে তাহলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। নিশ্চয়ই এটা না থাকলে কারণ কিংবা কেননা দিয়ে দিত, তাহলে তার আগের বাক্যটা মানে এরকম। বোঝা গেল? আগে পরের ব্যাপারটা হয়ে গেল তো, মানে অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্য এটা সিদ্ধান্ত, আর কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা, তার মানে এখানে যদি কারণ থাকে তাহলে এইটা লাইন হবে সিদ্ধান্ত। সিদ্ধান্তটা বার করতে পারলেই ব্যাস, বাকিটা সাজানো ক্লিয়ার। আমার কাছে ক্লাস করলে তোমার আর যে কোনো অধ্যায় একদম কোনো সমস্যা হবে না। বাকি এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস করে নাও, 80তে যদি 80 পেতে হয়। হ্যাঁ, তাহলে সবার আগে সিদ্ধান্ত হচ্ছে নিচে হচ্ছে আমরা সিদ্ধান্ত বার করব। সিদ্ধান্ত এখানে দুটো লাইন লেখার, প্রধানাশ্র বাক্য আর অপ্রধানাশ্র বাক্য লেখার জায়গাটা রাখবো, মানে দুটো লাইন তো লিখতে হবে, এটা নিচ থেকে উপরে উঠতে হবে। তাহলে এখানে হচ্ছে আমি কি লিখবো, এখানে হচ্ছে এখানে 3টা ফুল স্টপ দিয়ে লিখবো, সিদ্ধান্তটা করব। সিদ্ধান্ত কোনটা, যে সিদ্ধান্ত যে তিনি কবি। তিনি বলতে কে? তিনি বলতে এখানে কিন্তু হরিহর বাবু, কারণ এখানে বলছে কবিরা বাস্তবিমুখ, হরিহর বাবুও বাস্তব, হরিহর বাবুও বলছে, তার মানে কবির মধ্যে হরিহর বাবুও কবি। এবার তিনি বলতে এখানে হচ্ছে হরিহর বাবুর কথা বলা হয়েছে, তাহলে এখানে হরিহর বাবু শব্দটা এখানে লিখে দিতে হবে। তাহলে এখানে বচন হবে এ বচন, হরিহর বাবু হন কবি। এখানে যেহেতু কবি সম্মানীয় ব্যক্তি, তাই এখানে হন দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে সকল দিব না কেন? কোনো নাম বা জায়গার নামের ক্ষেত্রে কখনো সকল দেওয়া হয় না। আমার বাক্য বচনের দেখবে, ক্লাসগুলো করবে, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে আমি দিব হরিহর বাবু, অনলি শুধু নামটা দিব, হরিহর বাবু, অনলি বাবু, হরিহর বাবু, হরিহর বাবু হন, অনলি হচ্ছে উদ্দেশ্যপত্তা, হরিহর বাবু হন কি? কবি। এখানে লিখবো হরিহর বাবু হন কবি। মন দিয়ে আগে বোঝো, সবার আগে আমি সিদ্ধান্ত বার করলাম, সিদ্ধান্ত বার করার নিয়ম বলে দিলাম। এখানে কবি হলো, এখানে একটু হাইপেন দিয়ে আমি লিখে দেবো এটা হচ্ছে এ বচন, কারণ এটা নামের সাথে হ্যাবাচক থাকলে সেটা এ বচন হয়, তাহলে এ বচন দিয়ে দিলাম, সকল দেওয়া যাবে না, হয়ে গেল এ বচন। এবার কি হলো, এই যে হরিহর বাবু আছে, এই পদটার নাম কি দিব? এই পদটার নাম দিব হচ্ছে এস পদ, আর এই যে কবি পদটার নাম কি দিব? পি পদ। এই এস পদ হচ্ছে এখানে শুরুবাতটা ভালো করে দাও, কিভাবে সঠিক উত্তর পরীক্ষায় লিখতে হবে ভালো করে শিখে নাও। তাহলে প্রথমে সিদ্ধান্ত বার করলাম, সিদ্ধান্ত বার করতে নিয়ম বলে দিলাম, অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, আর কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তো সুতরাং মিলে গেছে, তার মানে পরের বাক্যটা মানে এটা, ব্যাস সিদ্ধান্ত হয়ে গেল। আলটিমেটলি বচন দিতে হবে, বচন দেওয়ার পর কি করতে হবে, এখানে উদ্দেশ্যপদ তার বিধপদটা, উদ্দেশ্যপদের নাম দিতে হবে এস, আর বিধপদের নাম দিতে হবে পি। এবার এস মানে কি? এস মানে হচ্ছে পক্ষপদ, আর পি মানে হচ্ছে সাধ্যপদ। ক্লিয়ার হয়ে গেল? তাহলে সিদ্ধান্তে কোন পদ নিয়ে গঠিত? সিদ্ধান্ত হচ্ছে পক্ষপদ এবং সাধ্যপদ নিয়ে গঠিত। এবার পক্ষপদটা কোথায় থাকে? পক্ষপদটা উদ্দেশ্য স্থানে থাকে, কখনো এস কথা এখানে নাম দিতে পারবে না, আর পিটা কখনো এখানে নাম দিতে পারবে না, এটা সিলেক্টেড, এটাই হচ্ছে ন্যায়ের গঠন। মানে এস শব্দটা এখানেই থাকবে, পি শব্দটা এখানেই থাকবে, পিটা এখানে বলতে পারবে না, এটা এসটা এখানে বলতে পারবে না। উদ্দেশ্য স্থানে এস থাকবে, আর বিধেয় স্থানে, সিদ্ধান্তের বিধেয় স্থানে কি থাকবে? পি থাকবে, যেগুলো শর্ট প্রশ্নে আমি লিখে দিয়েছি। বাকি প্রত্যেকটা এই যে ন্যায়ের ক্লাসগুলো করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে আমি যখন বুঝিয়েছি। এই জন্য আমার ক্লাসগুলো কেউ স্কিপ করবে না যদি 80-80 পেতে হয়, কারণ প্রত্যেকটা স্যারের ক্লাস মানে প্রত্যেকটা ক্লাসের মধ্যেই ইম্পর্টেন্ট তথ্য আছে। যেমন আমি এখন বলছি, এটা যদি স্কিপ করে দিতে নিশ্চয়ই এটা বুঝতে না। তাহলে হরিহর বাবু, এই যে উদ্দেশ্যপদটার নাম কি হবে? উদ্দেশ্যপদটার নাম হচ্ছে পক্ষপদ, আর পিটা হচ্ছে সাধ্যপদ। সাধারণত তোমাদের দৃষ্টিতে কি মনে হয়? এসটা মানে সাধ্য হওয়া উচিত, পিতে পক্ষ। বেশিরভাগ ছাত্রছাত্রী কি করে? এসতে সাধ্য বলে, পিতে পক্ষ বলে। ভুল, মনে রাখবে উল্টা হিসেবে মনে রাখবে, এসতে পক্ষ, পিতে সাধ্য, এইভাবে মনে রাখবে। তাহলে সিদ্ধান্তে কি কি পদ নিয়ে গঠিত? সিদ্ধান্তে হচ্ছে পক্ষপদ এবং সাধ্যপদ নিয়ে গঠিত। ঠিক আছে? উদ্দেশ্য স্থানে পক্ষপদ থাকে, আর বিধেয় স্থানে কি থাকে? বিধেয় স্থানে হচ্ছে সাধ্যপদ থাকে। ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, ওইখান থেকে দুইটা লাইনের মধ্যে একটা লাইন ক্লিয়ার হয়ে গেল। এবার পড়ে থাকলো কয়টা? পড়ে থাকলো দুইটা লাইন। একটা ভালো করে বুঝো, বাকিগুলো তারপরে এক্সট্রা মেইন ক্লাসগুলো করবে, আরো এক্সট্রা ক্লাস করবে, ব্যাস ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এইটা থেকেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ প্রত্যেকটা লজিক তো বিভিন্ন ধরনের, এই জন্য তো তোমাকে মেইন ক্লাসগুলো করতেই হবে। হ্যাঁ, এবার দুটা লাইনের মধ্যে কি করে বুঝবো এই দ্বিতীয় লাইনটা কি করে হবে? নিয়ম আছে। এই যে এস শব্দটা, এস মানে যে পক্ষপদ, পক্ষপদ মানে কোন শব্দটা? হরিহর বাবু। এই যে হরিহর বাবু,
যে লাইনটা নেওয়া হয়ে গেছে সেটা বাদ দিয়ে যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। তাহলে হরিহর বাবু কোথায় আছে? কবিরা বাস্তবিমুখ আর হরিহর বাবু বাস্তবিমুখ, তাহলে কোথায় আছে? এটা আছে না এটা আছে? এই যে এখানে আছে, তার মানে এই লাইনটা হবে এই যে দ্বিতীয় লাইন। বোঝাতে পারলাম? তাহলে এইটা হবে দ্বিতীয় লাইন। তার মানে এটাও কোন বচন হবে? এটাও কিন্তু এ বচন হবে। এ বচন মানে হরিহর বাবু হন বাস্তব বিমুখ, যেহেতু নাম আছে সাথে হেবাচক আছে, তাহলে এটাও এ বচন। তাহলে এখানে এ বচন হবে হরিহর বাবু, এটা হবে হরিহর বাবু হন বাস্তব বিমুখ, এখানেও হবে হরিহর, একইভাবে লিখতে হবে হরিহর বাবু। এখানে ওটা দিবে না, কারণ অনলি পদগুলো তোমাদের মধ্যে বেশিরভাগই ভুল করো, ও রা রি এগুলো দিয়ে দাও, অনলি পদটা উদ্দেশ্যপদ হরিহর বাবু, মেন শব্দ যেটা সেটা হরিহর বাবু হন বাস্তব বিমুখ, বিধপদ বাস্তব বিমুখ। এটা কোন বচন? এটাও এ বচন, এ বচন দিয়ে দিলাম, এ বচন। এবার দুটো লাইন তো হয়ে গেল, এবার যেটা পড়ে থাকলো ব্যাস সেটা সবার উপরে, এই সিদ্ধান্ত বার করতে পারলে, আর এটা শব্দ যেখানে থাকবে সেটা দ্বিতীয় লাইন, ব্যাস যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে, ব্যাস এটাই তো ক্লিয়ার। এই সাজানোটাই হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রী পারে না। কিভাবে হলো, কিভাবে হলো? আমি যখন তোমাদের টিকা লিখে দিয়েছি তখন আমি বলছিলাম যে এটা সাজানোটা আমি যখন আমি লজিকটা করাবো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলাম তো কি করে হলো? তখন আমি তো বুঝিয়ে দিয়েছিলাম, আশা করি এবার টিকাগুলো জলের মতো হয়ে যাবে। ঠিক আছে, এটার সঙ্গে সঙ্গে টিকাগুলো তোমাদের জলের মতো মুখস্থ হয়ে যাবে। তাহলে যেটা পড়ে থাকলো সেটা কি হবে? এটা কোনটা পড়ে থাকলো? এই যে এই লাইনটা পড়ে থাকলো কবিরা, এখানে কোন বচন হবে? এটাও এ বচন হবে কবিরা। তার মানে এখানে এ বচন হবে সকল কবি হন বাস্তব। এখানে তো আর কোনো নাম নেই যে এ সকল দেওয়া যাবে না, কারণ এখানে সকল দেওয়া যাবে। তাহলে এখানে কি হবে? সকল কবি হন বাস্তব বিমুখ, এখানে এ বচন, এটা হবে সকল কবি হন বাস্তব বিমুখ। মন দিয়ে একটা ক্লাস করলেই বাকিগুলো সব জলের মতো হয়ে যাবে। বাকি মেইন ক্লাসগুলো করে নেবে। ফুল টিউশনটা যদি করো, বললাম তো তোমরা যে টিউশনে পড়েছো আর আমার টিউশন দেখো, টাকা দিয়ে তো সারা বছর টিউশন পড়লে কি শিখলে, আর আমার টিউশন আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80-80। যদি 80-80 পেতে হয় তো প্রত্যেকটা ক্লাস করো, ফুল টিউশন আমার কমপ্লিট, এখন এক্সট্রা ক্লাস চলছে। তাহলে বাস্তব বিমুখ, হ্যাঁ বাস্তব বিমুখ, হ্যাঁ বাস্তব বিমুখ, এটাও কি হবে? এটাও এ বচন। তাহলে তিনটাই এ বচন হয়ে গেল। এবার বিষয় হচ্ছে এই যে প্রথমকার যেটা লাইন সেটা কিন্তু প্রধান আশ্রবাক্য। প্রধান আশ্রবাক্য পরীক্ষায় তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, কিন্তু তোমাকে জেনে রাখতে লাগবে। আমি প্রত্যেকটা ক্লাসের সময় বলিয়ে দিয়েছি যে প্রথমকার যেটা লাইন সেটা প্রধান আশ্রবাক্য, দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রবাক্য, আর এটা তো সিদ্ধান্ত। তিনটা ফুলস্টপ দেওয়া হয়েছে, এই জন্য দেওয়া আছে এটা সিদ্ধান্ত। কিন্তু তবুও তোমাদের এটা দিতেও পারো নাও দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু তোমাদেরকে জেনে রাখতে লাগবে এটা প্রথমকার লাইনটা প্রধান আশ্রবাক্য, কারণ এটা বলতে হবে প্রধান আশ্রবাক্য, মানে প্রথমকার লাইনটা কিন্তু প্রধান আশ্রবাক্য, প্রধান আশ্রবাক্য, প্রধান আশ্রবাক্য। আর এই দ্বিতীয় লাইনটা কি? এটা হচ্ছে অপ্রধান আশ্রবাক্য, অপ্রধান আশ্রবাক্য। আর এটা তো সিদ্ধান্ত, তিনটা ফুল স্টপ আছে মানে এটা হচ্ছে সিদ্ধান্ত। ক্লিয়ার? তাহলে বোঝা গেল এটা কিন্তু থাকবে না, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু তোমাদেরকে জেনে রাখতে লাগবে যে মেন যে প্রথমকার লাইনটা প্রধান আশ্রবাক্য, দ্বিতীয়টা অপ্রধান আশ্রবাক্য, এটা সিদ্ধান্ত। এবার বিষয় হচ্ছে এই প্রধান আশ্রবাক্যের অপর নাম কি? প্রধান আশ্রবাক্যের অপর নাম আবার হচ্ছে সাধ্য আশ্রবাক্য। এগুলো আমি শর্ট প্রশ্নে বলে দিই, লজিক ক্লাসের সময় বলে দিয়েছি। এবার কেন সাধ্য আশ্রবাক্য? কারণ যেহেতু যে পি পদটা একমাত্র প্রথমকার লাইনেই থাকবে, যে পি শব্দটা, এই যে কবি, এটা কিন্তু এখানেই থাকবে, কবি শব্দটা কখনো দ্বিতীয় লাইনে থাকবে না। এই জন্য এটা যেহেতু এটা হচ্ছে সাধ্য পদ, এই জন্য এটা সাধ্য আশ্রবাক্য, মানে প্রধান আশ্রবাক্যের অপর নাম আবার সাধ্য আশ্রবাক্য। এই যে এস শব্দটা কিন্তু দ্বিতীয় লাইনে থাকে, তাহলে এসটার নাম কি? পক্ষপদ। এই জন্য আবার এটার নাম হচ্ছে অপ্রধান আশ্রবাক্যের অপর নাম হচ্ছে পক্ষ আশ্রবাক্য। ক্লিয়ার হয়ে গেল? তাহলে প্রধান আশ্রবাক্যের অপর নাম কি? প্রধান আশ্রবাক্যের অপর নাম হচ্ছে সাধ্য আশ্রবাক্য, আর অপ্রধান আশ্রবাক্যের অপর নাম কি? পক্ষ আশ্রবাক্য। ক্লিয়ার হয়ে গেল? এবার বিষয় হলো তাহলে সাজানো ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমরা হচ্ছে পদগুলো মিলাবো। পদগুলো কি?
পদগুলো হচ্ছে এই যে এস আর পি দিয়েছিলাম শুরুতে, তাহলে এস শব্দটা হরিহর বাবু, তাহলে হরিহর বাবু যদি এস হয় মানে পক্ষপদ হয়, তাহলে বাকি যেটা মিলবে সেটাও হচ্ছে এস পদ হবে। তাহলে হরিহর বাবুকে আমি এস করে দিলাম। আর প্রত্যেকটা পদ কিন্তু দুইবার করে বসে, তাহলে এস এস মিলে গেল, দুইবার হয়ে গেল, ব্যাস হয়ে গেল। এবার কবি যদি পি পদ হয় তাহলে আর কত কবি যেখানে আছে সেটা পি পদ, তার মানে এই যে এখানে কবি আছে এটাও পি পদ। এবার ব্যাস এস এস মিলে গেল, পিপি মিলে গেল। যে দুটা বাকি থাকবে আর যে দুটা পদ বাকি থাকবে সেটা হচ্ছে এম পদ। এম মানে হেতুপদ, এই দুটা হেতুপদই একমাত্র আশ্রবাক্যে থাকে, মানে প্রধানাশ্রবাক্য আর অপ্রধানাশ্রবাক্য। হেতুপদটা একমাত্র প্রধানাশ্রবাক্য আর অপ্রধানাশ্রবাক্যেই থাকে, সেটা এই হেতুপদটা এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, এই পাশে তো কোনো ব্যাপার না, কিন্তু আলটিমেটলি এই দুইটা আশ্রবাক্যের মধ্যেই একটা একটা করে হেতুপদ থাকবে, ঠিক আছে। তাহলে যে দুটা পড়ে থাকলো, এই এসপি মিলানোর পর যে দুটা পড়ে থাকবে সেটাই হচ্ছে হেতুপদ। এসপি মিলাবে প্রথমে, তারপর যে দুটা পড়ে থাকবে সেটাই হচ্ছে হেতুপদ। তাহলে কোন দুটা পড়ে থাকলো, যে বাস্তবিমুখ এই দুটা পড়ে, এটার নাম হচ্ছে হেতুপদ। হেতুপদ মানে হচ্ছে এম পদ, এখানে লিখে দিবে এম, এখানে লিখে দিবে এম, ঠিক আছে। পরীক্ষার সময় একটু বড় বড় জায়গা করে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে হয়ে গেল এম পদ, ক্লিয়ার হয়ে গেল, সাজানো। এবার তোমরা কি করবে, এবার হচ্ছে আমার সাজানো হয়ে গেল, ঠিক আছে। সাজানোর পর কাজ কি, সাজানো হয়ে গেল, এবার আমার কাজ হচ্ছে এর হচ্ছে বৈধতা বিচার করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে বৈধতা বিচার কিভাবে করব। আমি বলছিলাম ন্যায়ের কিন্তু টোটাল নিয়ম আছে কয়টা, 10টা, কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদেরকে টোটাল 4টা নিয়ম বলি, যে 4টা নিয়ম শিখলে তোমাদের ন্যায়ের বৈধতা বিচার, তোমাদের পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে কেউ আটকাতে পারে। কেন আটকাতে পারবে না, কারণ আমি শিখাই ওইভাবে এমনভাবে শিখাই যে কোনো বৈধতা বিচার দিক ও সঠিক একদম 100% সঠিক উত্তর করবে। তাহলে তুমি যদি মেইন ক্লাসে না করে থাকো তাহলে এক্সট্রা ক্লাসে করছো, এক্সট্রা ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, সঙ্গে মেইন ক্লাসও করে নেবে। আর মেইন ক্লাসে যদি করে থাকো, আশা করি আমার এই কথাগুলো তোমরা শুনেছো। 4টা নিয়ম কি, 4টা নিয়ম ভালো করে মুখস্থ রাখতে হবে। এই 4টা নিয়ম দিয়ে কিন্তু তোমরা টিকাও পড়েছো, ওই টিকার যে নিয়মগুলো পড়েছো সেই নিয়মগুলো তোমাদের এখানে কাজে লাগবে। 4টা নিয়ম কি, এই বিচারের সময় বৈধতা বিচার। এবার তো সাজানো হয়ে গেল এই পর্যন্ত, দেখো প্রত্যেকটার কিন্তু নাম্বার আছে আলাদা আলাদা, ঠিক আছে। এই সাজানোটার জন্য পরীক্ষা তোমরা আলাদা নাম্বার, তাই যদি তোমরা ভুল করো তাহলে মনে করো এটা হয়তো ভুল করলো, বাকিটা ঠিক তার নাম্বার পাবে, কিন্তু এটা যদি ভুল করো আশা করি বাকিটা যাবে না, পরেরটা ভুলই করবে, কারণ এটা অনুযায়ী তো পরেরটা বিচার করবে। কারণ শুরুটাই যদি তোমার না হয় তো পরেরটা বিচার কি করে করবে। তাহলে দেখো এই 4টা নিয়ম কি, 4টা নিয়ম হচ্ছে আমি তোমাদেরকে বলছি। দেখো প্রথম নিয়ম মনে রাখবে, ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানের 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে। তার মানে এই যে ন্যায়ের প্রথম নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি যে তোমাদের টিকাটা লিখে দিয়েছি, টিকা হিসাবে দিয়েছি চতুষ্পদ ঘটিত দোষ, তো সেখানে আশা করি তোমরা বুঝতে পারছো। তখনই বলেছিলাম যে এটা চতুষ্পদ মানে 4টা পদ থাকবে, তাহলে বুঝতে পারছি সেটা চতুষ্পদ ঘটিত দোষ। এটা একটা নিয়ম। ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। 3টি মানে কি, এই যে SPM সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ, এই 3টা পদ থাকবে, তার বেশিও না কমও না। আর আমি কি বলছিলাম যে প্রত্যেকটা পদ দুবার করে বসে, মানে সেম শব্দ হলেই একটা পদ, ঠিক আছে। আর সেম শব্দ না হলে 4টা পদ হয়ে যাবে, এরকম করে 4টা পদ। তাহলে 4টা পদ থাকলে কি হবে, চারিপদ ঘটিত। তাহলে ন্যায় প্রথমকার নিয়মটা আমরা অ্যাপ্লাই করে দেখবো এখানে নিয়মটা পালন করছে কিনা। তো ভালো করে দেখো, প্রথম নিয়ম আমি অ্যাপ্লাই করে দেখবো পালন হয়েছে কিনা। এবার শব্দগুলো মিলাবো, পদগুলো মিলাবো। এই যে হরিহর বাবু, তার মানে সেম শব্দ একটা পদ। পি মিলাবো, কবি, তার মানে 2টা পদ, কারণ প্রত্যেকটা পদ দুবার করে বসে। কবি একই শব্দ, এর 2টা পদ। এই যে বাস্তব বিমুখ, তার মানে মিলে গেল, তার মানে 3টা পদ, তার মানে প্রথম নিয়ম পালন হলো। এবার 4টা পদ কি, তাহলে 4টা পদ কি করে বুঝবো স্যার, 4টা পদ কি করে বুঝবো, বাকি ক্লাসগুলো তো মেইন ক্লাসে করে দিয়েছি, 4টা পদের কি ব্যাপার সেটা করে দিয়েছি, তবুও আমি বলছি টিকাতে করে দিয়েছি। এই জন্য তো শুধু একটা ক্লাসের মধ্যে তো একসাথে সব ক্লাস করা সম্ভব না, প্রত্যেকটা তো আলাদা আলাদা ক্লাস, এটা তো নিরপেক্ষ নয়, একটা তো ছোট চ্যাপ্টার না, বিভিন্ন ক্লাস আছে, সব ক্লাসগুলোই তো করতে হবে। তবুও আমি বলে দিচ্ছি একটাতে তো 10টা দোষ হয় না, একটাই দোষ হবে, হয় না দোষ হবে না। ওটা কি, ওটা হচ্ছে তোমার যেমন মনে করো হরিহর বাবু সেম পদ, সেম শব্দ হলো একটা পদ। কবি 2টা পদ। মনে করো বাস্তব বিমুখ আর বাস্তব বিমুখের মধ্যে মনে করো এরকম ব্যাপারটা, মানে এটা আলাদা থাকবে, তবেই হচ্ছে 4টা পদ হয়ে গেল, সেরকম বুঝতে পারলাম। তো ওটাকে বলে 4টা পদ। তো সেটা চারিপদ ঘটিত দোষ টিকা দেখো, আর বাকি ক্লাসগুলো করো, তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা নিয়ম পালন করছে, তার মানে 3টা পদ আছে, ক্লিয়ার হয়ে গেল। তার মানে প্রথম নিয়মটা
পালন হয়ে গেছে, চতুষ্পদ ঘটিত দোষ হলো না। এবার চলো দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে, যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হবে। অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হবে, তার মানে দ্বিতীয় নিয়মটা কি? এবার দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করে দেখবো। বলছে হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, যদি ব্যাপ্য না হয় তাহলে কি দোষ হবে? অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হবে। তো চলো দেখে নেওয়া যাক এই নিয়মটা পালন করছে কিনা ন্যায়ের দ্বিতীয় নিয়ম। মেইন ক্লাসগুলো করবে, এই ক্লাসগুলো করবে, সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা করে। এই যে চারটা নিয়ম যে দেখলে, এই যে চারটা নিয়মের যে দোষগুলো হয়, চারটা নিয়মই মেইন ক্লাসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো ওগুলো ক্লাসগুলো তোমরা করবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবার দ্বিতীয় নিয়মটা কি? প্রথম নিয়মটা তো পাস, কারণ সব শব্দ মিলে গেছে, তার মানে তিনটা পদ মিলে গেছে, তার মানে তিনটা পদ যে মিললো। ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পদ থাকবে, তার বেশিও না কমও না। তিনটা পদ মানে কি বুঝতে পারলে? যে হরিহর বাবু এরকম একটা পদ, মানে সেম শব্দ একটা পদ, কবি একটা পদ, দুটা পদ, তার মানে বাস্তব তিনটা পদ, তার মানে প্রথম নিয়মটা পাস। বুঝা গেল? যদি এই শব্দটার একটু আলাদা আলাদা থাকতো তাহলে বুঝতে যে সেটা চারটা, সেটার জন্য তো আলাদা আলাদা লজিক করিয়েছি, সেটা তো ওইটারও একটা আলাদা উদাহরণ দিয়ে লজিক আছে, সেটাও করে নেবে। তাহলে বুঝা গেল? ওই ক্লাসগুলো করে নেবে, জলের মতো ক্লিয়ার, তার মানে তিনটা পদ পাস। এবার দ্বিতীয় নিয়মটা কি? এই যে দ্বিতীয় নিয়মটা কি বললাম? যে ন্যায় নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। চলো এবার মিলানো যাক। হেতুপদ মানে কি? যে বাস্তব, এই যে হেতুপদ মানে এম পদের নিয়মটা বলছে হেতুপদকে দুটি আশ্রয়বাক্য, মানে যে প্রধান আশ্রয়বাক্য আর অপ্রধান আশ্রয়বাক্য, এই দুটি আশ্রয়বাক্যের মধ্যে বলছে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, এটাই নিয়ম। তো চলো দেখে নেওয়া যাক ব্যাপ্য হয়েছে কিনা। ভালো করে দেখো, হেতুপদ এখানে কোথায় আছে? বিধ স্থানে আছে। তাহলে হেতুপদটা কোথায় আছে? বিধ স্থানে। তার এ বচনের বিধেয় পদ কি? অব্যাপ্য। তার মানে এখানে ব্যাপ্যতাটাও লাগবে। আমরা বচনে ক্লাস করেছিলাম, মনে আছে? ব্যাপ্যতা এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য, আর আই বচনের হচ্ছে দুটি পদই অব্যাপ্য, মানে ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। তাহলে ই বচনের দুটি পদই যদি ব্যাপ্য হয় তাহলে আই বচনের দুটি পদ কি? অব্যাপ্য। তাহলে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। আর ও বচনের কি? এ বচনের বিপরীত হচ্ছে ও বচন, তার মানে ও বচনের উদ্দেশ্যপদ কি হবে? অব্যাপ্য হবে, আর বিধপদটা কি হবে? ব্যাপ্য। তো চলো মিলে নেওয়া যাক। এখানে হচ্ছে এ বচনের, তাহলে হেতুপদটা কোথায় আছে? হেতুপদটা হচ্ছে বিধ স্থানে আছে, তাহলে এ বচনের বিধপদ কি হবে? অব্যাপ্য হবে। তাহলে নিয়ম কি বলছে? নিয়ম বলছে হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে এক জায়গায় ব্যাপ্য হতেই হবে, এটাই নিয়ম। যেমন গাড়ি চালাতে গেলে তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে, যদি না থাকে তাহলে কি হয়? নিশ্চয়ই ফাইন দিবে, সেরকম ব্যাপারটা। মনে করো হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে এক জায়গায় অবশ্যই ব্যাপ্য হতে হবে, তাহলে এ বচনের হেতুপদটা কোথায় আছে? বিধ স্থানে আছে, মানে ওর জায়গায় আছে, ও বসবাস করছে, তার মানে হেতুপদটা কি ব্যাপ্য না অব্যাপ্য হলো? অব্যাপ্য, কারণ এ বচনের বিধপদটা অব্যাপ্য, তাহলে ব্যাপ্য হলো না। নিয়ম কি বলছে? নিয়ম বলছে দুটি আশ্রয়বাক্যের মধ্যে এক জায়গায় অবশ্যই ব্যাপ্য হতে হবে হেতুপদকে। তাহলে এখানে তো হলো না, চলো এখানে হলো না, আরেক জায়গা তো আছে, ওটা দেখে নি। এখানেও দেখো, এখানেও এ বচনের বিধ স্থানে আছে, তার মানে এখানেও অব্যাপ্য, এখানেও বিধ স্থানে আছে, আর এটাও তো এ বচন, তা এ বচনের বিধ কি? অব্যাপ্য। তাহলে দুই জায়গায় কিন্তু অব্যাপ্য। তাহলে নিয়মটা কি পাস হলো? নিয়মটা কি পালন করলো না। তাহলে এখানে কি দোষ হবে? এখানে দোষে আমরা লিখে দেবো অব্যাপ্য হেতু দোষ। ক্লিয়ার হয়ে গেল? ভালো করে বুঝে দেখো, এখানে হয়ে গেল দোষে লিখবো আমরা হচ্ছে, এখানে দোষ লিখবো অব্যাপ্য হেতু দোষ, দোষে লিখবো অব্যাপ্য হেতু দোষ। আশা করি আর কারো সমস্যা হবে না। এবার শুধু বিচারটা, সংস্থানটা, অব্যাপ্য হেতু দোষ। ক্লিয়ার হয়ে গেল কেন হলো? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার যদি এক জায়গায় হতো, মানে এক জায়গায় ব্যাপ্য হয়ে যেত, তাহলে কি দোষ হতো? এক জায়গায় নিয়ম পালন করলে দোষ হতো না, বলেই তো দিয়েছে যে হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে মানে কি? এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতো, এক জায়গায় হলেই হলো। এক জায়গায় যদি ব্যাপ্য হতো তাহলে নিয়মটা পাস করে যেত, মানে 2 নাম্বার নিয়মটা তাহলে পাস করে যেত, তাহলে এই নিয়মটা পাস করে যেত। বুঝা গেল? এই নিয়মটা পাস করে যেত, কিন্তু এই নিয়মটা পাস করলো না, এই জন্যই তো হেতুপদ, যদি এই যে বলেও দিয়েছে যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। একবারও ব্যাপ্য হয়নি বলে তো হেতু দোষটার নাম হলো অব্যাপ্য হেতু দোষ। তার মানে 2 নাম্বার নিয়মটাতে আটকে গেল, ব্যাস। 3 নাম্বার নিয়মের আসার দরকারই নেই। 3 নাম্বার নিয়মটা কি বলছে? 3 নাম্বার নিয়ম বলছে ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কিন্তু যদি সাধ্যপদ আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয় সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অবৈধ সাধ্য দোষ ঘটবে। এই নিয়মটা লঙ্ঘন করলে 2টা দোষ ঘটতে পারে, একটা অবৈধ সাধ্য দোষ আর একটা হচ্ছে
অথবা এই যে আবার আবার যদি পক্ষপদ আশ্রয়বাক্যে ব্যাপনায় সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ পক্ষ দোষ। ওই নিয়মের ক্ষেত্রে ওই দুটার মধ্যে যে কোনো একটা দোষ করতে পারে, অবৈধ সাধ্য দোষ করতে পারে, এটা অবৈধ পক্ষ দোষ। 3 নাম্বার নিয়ম দেওয়া। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা নিয়ম কি? ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না, কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষে দুষ্ট হবে। তার মানে বোঝা গেল দুটি নয়ার্থক আশ্রয়বাক্য কোনো বৈধ সিদ্ধান্ত নেওয়া যায় না, যদি নেওয়া হয় তাহলে নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। এই 4টাই নিয়ম লাগবে। এই 4টা নিয়মের দোষ, 4টা যে দোষ হচ্ছে সেটার আমার মেইন ক্লাসে করানো আছে। আমি বারবার করে বলছি, এই জন্য বলছি এখন একটা লজিকের মধ্যে তো সবগুলা করানো যায় না, যখন যেটা অ্যাপ্লাই হয়। তো 4টাই লজিক, 4টা লজিককে জেনে নিতে হবে কিভাবে হয়, লজিকটা আমাদেরকে শিখতে হবে। তো এই জন্য মেইন ক্লাসও করতে হবে, এক্সট্রা ক্লাসও করতে হবে। বাকি দোষগুলো শেখার জন্য, বাকি দোষগুলো দেখার জন্য বাকি ক্লাসগুলো করো, মেইন ক্লাস, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা অব্যপ্য হেতু দোষ বুঝাতে পারলাম, তাহলে দোষ হয়ে গেল। এবার আমি কি করব? দোষ হয়ে গেল, এবার হচ্ছে আমাদেরকে সংস্থান। এবার পরীক্ষা প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে আদর্শ আকার হয়ে গেল, আদর্শ আকার সাজানো হয়ে গেল, দোষটাও বার হয়ে গেল, বৈধতা বিচার, এই যে বৈধতা বিচারের মধ্যে দোষ হয়ে গেল। এবার আমাদের কি মূর্তি বার করতে হবে, সংস্থান করতে হবে। এবার সংস্থান বলতে কি? সংস্থান কি করে? দেখো ন্যায়ের মধ্যে বললাম তো ফুল টিউশন, আমার প্রত্যেকটা অধ্যায় যা যা লাগে সিলেবাস প্রত্যেকটা ক্লাস করিয়ে দিয়েছি মেন ক্লাসে। এখন এক্সট্রা ক্লাস যেখানে যার অসুবিধা সেগুলো করাচ্ছে, জন্য মেন ক্লাসগুলো অবশ্যই করবে। সংস্থান কিভাবে বার করতে হয় সেটার জন্য আমি আলাদা ক্লাস করে দিয়েছি মেন ক্লাসে, কিন্তু এখন আমি শুধু সংস্থানটা সরাসরি বার করে দিই, তাতে মেন ক্লাসটাও দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো সংস্থান কি করে বার করবে? দেখো আলটিমেটলি তুমি যাই যুক্তি সাজাও না কেন এরকম আগে সাজাবে, সাজানোর পর তুমি কি করবে? সাজানোর পর তুমি কি করবে ভালো করে দেখো। আলটিমেটলি 3টে লাইন আছে না, 3টে লাইনকে সরাসরি তুমি তুলে নিবে। সংস্থানটা কিভাবে তোমরা বার করবে? 3টে লাইনে মনে করো তুলে নাও, এই যে এইভাবে তুলে নাও, এইভাবে তুলে নাও, এইভাবে তুলে নাও, সংস্থান তুলে নাও, এই যে এটা তুলে নাও, এটা তুলে নাও, এই যে একটা প্রথমকার লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন তুলে নিলাম। এবার কি করবো স্যার? এবার হচ্ছে এই যে প্রথমকার লাইনে কি কি পদ আছে, পি আছে, এম আছে, তো পি অনলি হচ্ছে পি পদটা আর এম আছে, ব্যাস যেখানে যেটা পদ আছে সেটা লিখে দিলাম। প্রথমকার লাইনে প্রথমে পি পদ, তারপর এম পদ লিখে দিলাম। তারপর দ্বিতীয় লাইনে কি আছে, যেভাবে থাকবে প্রত্যেকটা মানে যাই তুমি যুক্তি সাজাবো না কোনো পরীক্ষা, প্রথমে সরাসরি 3টে লাইন তুলে দিলাম। প্রথমকার লাইনে যেরকম যেখানে পদ থাকবে সেটাই তুলে দেবো। প্রথমে কি পদ ছিল? পি পদ, তার পি পদ, তারপর এম পদ তুলে দিলাম, এই যে এম পদ। তারপর কি আছে? এই যে এস পদ আর এই যে এম পদ, তাহলে এই যে এস পদ, এই যে এস পদ আর এম পদ, এই তারপর দ্বিতীয় লাইনটাতে এস আর এম। আর তৃতীয় লাইনে কি আছে? এই যে এস আর পি। তৃতীয় লাইনে কি আছে? যে হরিহর বাবু কবি, এর তৃতীয় লাইনে কি আছে? সিদ্ধান্তের লাইনে কি আছে? এসপি, তার মানে তৃতীয় লাইনে আছে এসপি। হলো, এটা আপাতত তুললাম, ব্যাস হয়ে গেল। এবার কি করব? এই যে সংস্থানটা না, সংস্থানটা হচ্ছে নামই হচ্ছে যে হেতুপদের বিভিন্ন অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় সেটাই সংস্থান। এই জন্য সংস্থান, আমি তো তোমাদেরকে টিকাও দিয়েছি, সংস্থান মূর্তি আলাদা করে টিকা দিয়েছি, তারপর সংস্থান মূর্তি আলাদা করে ন্যায়ের ভিডিও আছে। 2024 সালে যে টিউশনটা করিয়েছি, মেন ক্লাস কমপ্লিট, এইভাবে প্রত্যেকটা মেন ক্লাস কমপ্লিট হয়েছে, এই জন্য মেন ক্লাসগুলো তো করতে হবে। তো ওখানে সংস্থান কিভাবে হচ্ছে সেটাও দেখিয়েছি, মেন মূর্তি কিভাবে সেটাও দেখিয়েছি, কিন্তু এখন তো সব একসাথে লাগবে। তাহলে সংস্থান হচ্ছে বলছে যে হেতুপদের বিভিন্ন অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয়, হেতুপদের বিভিন্ন অবস্থান, হেতুপদ মানে কি? যে এম পদ কখনো এই পাশে বসে ওই জন্য অবস্থান, কখনো এই পাশে বসে, কখনো এই পাশে বসে, কখনো এই পাশে বসে, তাই বলে হেতুপদ এখানে বসে না আর এখানে বসে না। হেতুপদ একমাত্র প্রধান আর অপ্রধান আশ্রয় দুটো জায়গার মধ্যেই থাকে, সেটা এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে, বুঝতে পারলাম? কিন্তু তাই বলে একটা লাইনে দুটো হেতুপদ থাকবে না আর একটা লাইনে কখনো দুটো হেতুপদ থাকবে না, বুঝতে পারলাম? এই লাইনের মধ্যে যে কোনো এক জায়গা থাকবে আর এই লাইনের মধ্যে যে কোনো এক জায়গা থাকবে। তো এই জন্যই বলছে সংস্থান কি? সংস্থান হচ্ছে হেতুপদের বিভিন্ন অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয়, এই যে ন্যায়ের যে আকার হচ্ছে সেটাই হচ্ছে সংস্থান। তো এবার কি করে বুঝবো? এবার তো তুলে নিলাম 3টা, তোলার পর কি করবে? হেতুপদ যেখানে যেখানে থাকবে হেতুপদের সাথে হেতুপদকে জোড়া লাগা দেবে। জোড়া কি করে লাগাতে হয়? জোড়া মনে হয় যে এই যে শেষে হেতুপদ আছে আর শেষে হেতুপদ আছে, তাহলে হেতুপদকে হেতুপদের সাথে জোড়া দিয়ে দিলাম, মানে এই হেতুপদ হেতুকে জোড়া দিয়ে দিলাম, মানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার ফলে যে আকারটা দাঁড়ালো এই আকারটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সংস্থান। এই আকারটার নাম কি? যে ছবিটা দাঁড়ালো এই ছবিটার নাম, এই ছবিটাই হচ্ছে দ্বিতীয় সংস্থান। সংস্থান 4 প্রকার, হ্যাঁ, এটার নাম হচ্ছে দ্বিতীয় সংস্থান, ঠিক আছে? দ্বিতীয় সংস্থান। তাহলে বুঝাতে পারলাম কি করে ছবিটা বার হলো? শুধু হেতু, আলটিমেটলি 3টা লাইন তো বার হবেই, শুধু যেখানে যেখানে হেতুপদ থাকবে হেতুপদের সাথে হেতুপদকে জোড়া লাগা দিবে, তারপরে দেখবে একটা না একটা ছবি আসবেই, হয় এটা আসবে, না হলে বাকি ছবিগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বাকি ছবিগুলো হচ্ছে
এই দেখো বাকি ছবি হচ্ছে যে এই যে আলটিমেটলি তিনটে লাইন, শুধু হেতুবোধকে কানেক্ট করার ফলে যে ছবিটা দাঁড়ালো এটা হচ্ছে প্রথম সংস্থান। আলটিমেটলি তিনটে লাইন বার হবে, তিনটে লাইন পরে যে ছবিটা বার হবে দ্বিতীয় সংস্থান। এই যে দ্বিতীয় সংস্থানের ছবি, মানে এবার মনে রাখতে হবে দ্বিতীয়, এই যে এখন যে ছবিটা তিনটে লাইন, এই যে ছবিটা বার হলো এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। তাহলে তৃতীয় সংস্থান কি? তৃতীয় সংস্থানটা তোমাদেরকে জেনে রাখতে লাগবে, সংস্থানের আলাদা ভিডিওটা ক্লাসটা তোমরা করে নিবে। তবু আমি একবারই শিখিয়ে দিচ্ছি। তৃতীয় সংস্থান মানে যে যেটা দ্বিতীয় সংস্থানের উল্টাটা যে তৃতীয় সংস্থান, মানে আলটিমেটলি তিনটে লাইন বার হবে, শুধু হেতুবোধকে জোড়া লাগা দেওয়ার ফলে যেটা হলো এটা হচ্ছে তৃতীয় সংস্থান। তা চতুর্থ সংস্থান কোনটা? চতুর্থ সংস্থান হচ্ছে এই যে এটা সিধা জেড, জেড হিসাবে মনে রাখবে, মানে জেড। এই যে শুধু হেতুবোধকে আর তিনটা লাইনই বার হবে, শুধু আমি কি করলাম হেতুবোধকে জোড়া লাগা দিলাম, তারপরে যে ছবি হলো এটা হচ্ছে চতুর্থ সংস্থান। তাহলে সংস্থান কয়টা? সংস্থান চারটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই চারটার মধ্যে যে কোনো একটা ছবি বার হবেই, মানে চারটার মধ্যে যে ছবি হবেই, এর বাইরে ছবি হবে না। ক্লিয়ার হয়ে গেল? তাহলে যেরকম ছবি হবে এরকম ছবি বার চতুর্থ সংস্থান দিবে, আর এরকম সংস্থান হলে তৃতীয় সংস্থান নাম দিবে, আর এখন যেটা বার হলো দ্বিতীয় সংস্থান, আর এরকম হলে প্রথম সংস্থান, আর এখন যেটা হলো সেটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। তাহলে ক্লিয়ার হলো? তাহলে এটা সংস্থার নাম কি? এটা হলো দ্বিতীয় সংস্থান। তাহলে কিভাবে বার করতে শিখালাম, আশা করি ক্লিয়ার হলো। আর কোনো সমস্যা? এই পর্যন্ত ক্লিয়ার? ব্যাস, সংস্থানও শিখে গেলাম, তারপর দোষটাও বার করা শিখে গেলাম, ব্যাস হয়ে গেল। এবার কি? এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে বৈধতা বিচার করা, মানে এখন আমরা বিচার করব। এবার বিচারটা কিভাবে করতো আমি তো মেইন ক্লাসে শিখিয়েছি বিচার করা তোমাদের, কিন্তু তবু আমি আরেকবার শিখিয়েছি বিচারটা কিভাবে করতে। যখন দোষ হয় তখন বিচার কি করতে হয় আমি তোমাদেরকে বলছি। যদি মনে করো একমাত্র মানে চতুষ্পদ দোষ ছাড়া, চারিপদ ঘটিত দোষ ছাড়া, চারিপদ ঘটিত দোষে কোনো সংস্থান বার হয় না। আমি কিন্তু করে দিয়েছি মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করিয়েছি, তোমরা দেখবে। চারিপদ, যদি এখানে চারিপদ ঘটিত দোষ হতো তাহলে কিন্তু তার কোনো সংস্থান হতো না। চারিপদ ঘটিত দোষের যেহেতু চারটা পদে কোনো সংস্থান হয় না, সংস্থান হয় তিনটা পদে, ঠিক আছে? তো এটাও কিন্তু তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী জানে না যে যদি চারিপদ ঘটিত দোষ হয় লিখে দেয় যে প্রথম বা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সংস্থান, কিন্তু আমি বলছি সেটা ঘাড়াং করে কাটে দেবে। চারিপদ ঘটিত দোষে কখনো সংস্থান হয় না। দোষ হবে, মূর্তি হবে, কিন্তু অবৈধ মূর্তি হবে। কারণ মূর্তি বলতে কি তিনটা তো বচনই বার হবে, সেগুলো তো অবৈধই হবে, কারণ যেহেতু দোষ হয়েছে সেগুলো অবৈধ। মনে রাখবে সংস্থানের বৈধ মূর্তি তখনই হয় যখন হচ্ছে দোষ হয় না, মানে দোষ হবে না তখনই বৈধ মূর্তি হবে। আর প্রত্যেকটা সংস্থানের আলাদা আলাদা বৈধ মূর্তি আছে, সেটার আমার আলাদা ক্লাস আছে। কিন্তু এখন এই লজিকগুলো করার সময় সব কাজে লাগবে, সংস্থানও লাগবে, মূর্তিও লাগবে, সব কাজে লাগবে। মেন ক্লাসগুলো দেখবে আমি কিভাবে শিখিয়েছি, একদম ক্লিয়ার। এখন একবার শিখাচ্ছি তাই একদম আর জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সংস্থানটা বার করা হয়ে গেল। তাহলে আমি এখানে কি লিখবো স্যার? বৈধ লিখবো না অবৈধ লিখবো? না, এখানে লিখবে অবৈধ। কেন অবৈধ? কারণ যেহেতু এটাতে দোষ হয়েছে, এখানে অবৈধ মূর্তি, এখানে কোনো বৈধ নেই। এখানে আমার কোনো মূর্তির নাম জানার দরকার নাই। কোন মূর্তি, তার নাম কি, বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেডিও, সিসারি, কেমিস্ট্রি, পেস্টিনিও, ব্যাটক, এগুলো আমার কিচ্ছু নাম জানার দরকার নাই। শুধু কি জানবো? যখনই দোষ হয়েছে এটা অবেপ দোষ, ব্যাস। শুধু সংস্থান কিভাবে বার করতে হয়, চারটা সংস্থান তো তোমাকে নাম জানতেই হবে, কারণ ছবিটা তো তুমি পারলে, কিন্তু নামটা কি করে দিবে, যে দ্বিতীয় না তৃতীয় না প্রথম? তার এটা জানার জন্য তোমাকে দ্বিতীয় ছবিটা মনে রাখতে হবে, যে এই নামটা দ্বিতীয়, প্রথম কিটা সেটা বলে দিলাম, তৃতীয় কোনটা সেটাও বলে দিলাম, চতুর্থ। কিন্তু নামগুলো সিলেক্ট করে রাখবে, এটা মনে রাখতে লাগবে যে এই ছবির হলে এটা দ্বিতীয় সংস্থান, আরেকটা ছবি হলে সেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখনই তো বলে দিলাম, তাহলে ক্লিয়ার হয়ে গেল। নামগুলো মনে রাখবে, তারপর কি সোজা এটা যেটা হবে সেটা অবৈধ মূর্তি। এবার বিচারটা কিভাবে করবে আমি সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো বিচার আমি মেন ক্লাসও করেছি, বিচার হচ্ছে খুবই সহজ। আমি এমন একটা বিচার শিখিয়েছি যখন দোষ হয়, দোষ যেগুলো হয় তার একটাই বিচার মনে রাখতে হবে, আর যেটা দোষ নয় তার একটা বিচার মুখস্থ রাখতে হবে। তাহলে তোমাদের এই লজিকের ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না। যে কোনো একটা বিচার আমি সহজভাবে লিখে দিয়েছি। দেখো প্রথমত যেহেতু দোষ হয়েছে, তাহলে আমি এখানে কি লিখবো? যুক্তিটি লিখবো, এখানে লিখবো বিচারে লিখবো যুক্তিটি। এটা কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। লিখবো যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত, এবং এখানে কোন কোন বচন বার হয়েছে? এখানে তিনটা বার হয়েছে না? তিনটি অবৈধ মূর্তি। যুক্তির বিচারে লিখবো যুক্তিটি দ্বিতীয়, আমি লিখে দিব আগে, আমি বুঝিয়ে দিচ্ছি। যুক্তিটি দ্বিতীয় সংস্থানের একই বিচার। বাকি মেন ক্লাসগুলো দেখবে, তোমাদের প্রত্যেকটা লজিক দেখবে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অবৈধ অন্তর্গত, এবং হচ্ছে অবৈধ মূর্তি।
দাঁড়ি, তারপর লিখবে যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, যেটাতে যে দোষ ঘটেছে বাকিগুলোর ক্ষেত্রে দেখবে ওটাতে যে দোষ ঘটেছে সেটার নাম লিখেছিলাম, এটার ক্ষেত্রে অব্যাপ্য হেতু দোষ ঘটেছে, তাহলে প্রত্যেকটাই তোমাকে ক্লাস তো করতে হবে। এটার ক্ষেত্রে এই যুক্তিটা দেখো, এটার ক্ষেত্রে অব্যাপ্য হেতু দোষ ঘটেছে। তারপর দ্বিতীয় লাইনে লিখবো যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। দাঁড়ি, এবার কেন অব্যাপ্য হেতু দোষ সেটার কারণটা ব্যাখ্যা লিখতে হবে। যেমন বাকিটার ক্ষেত্রে মনে করো অন্য দোষ হচ্ছে তখন লিখছিলাম ওইটা, তারপর লিখতাম এটার ক্ষেত্রে যেহেতু অব্যাপ্য হেতু দোষ হয়েছে তাহলে এখানে লিখতে হবে যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। কারণ তখন লিখতে হবে ন্যায়ের নিয়মটা, কোন নিয়মটা, যেই নিয়মটার ফলে এটা লঙ্ঘন হলো সেটা। কারণ তখন লিখতে হবে কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, এটা লিখতে হবে। কিন্তু এখানে এই যে কিন্তু এখানে যেটা দেখে তুমি বুঝতে পারলে যে এটাতে হচ্ছে দোষ হয়েছে কি, কিন্তু এখানে প্রধানাস্ত্র বাক্যের এই যে প্রথমকার লাইনটা প্রধানাস্ত্র বাক্যের এ বচনে বিধেয় স্থানে হেতুপদ বাস্তব বিমুখ অব্যাপ্য হয়েছে, এবং অপ্রধানাস্ত্র বাক্যের এ বচনেও বিধেয় স্থানে থাকায় হেতুপদ অব্যাপ্য হয়েছে, ফলে এখানেও অব্যাপ্য হয়েছে। ওটা দুটাই ভাষাটা লিখে দিলাম। তুমি যে বুঝতে পেরেছো এক্সামিনার কি করে বুঝবে সেই কথাটাই আমার প্রত্যেকটা ক্লাসগুলো দেখবে, তাহলে একদম জলের মতো ক্লিয়ার হবে। এটার ক্ষেত্রে যেটা দোষ হয়েছে সেটার ব্যাখ্যাটা এখানে করতে হবে। অব্যাপ্য হয়েছে কিন্তু অব্যাপ্য হচ্ছে, ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, অবশ্যই ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং যুক্তিটি হচ্ছে অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। ব্যাস এটাই হচ্ছে। তো চলো এবার বিচারটা আমি বুঝিয়ে দিলাম, এবার হচ্ছে বিচারটা কিভাবে লিখতে হয় এটার ক্ষেত্রে চলো আমি দেখে নেওয়া যাক। এই যে যুক্তিটা দেখো, ওইটার বিচারটা ভালো করে দেখো, আমি বলে দিলাম আগে, দেখো আমি ভাষাটা সুন্দর করে লিখে দিয়েছি, ভালো করে দেখো। যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এবং এ অবৈধ মূর্তি, বাকিগুলোর ক্ষেত্রে অন্য দোষ হলে অন্য মূর্তি, এটা হচ্ছে অবৈধ মূর্তি, যেটার নাম হচ্ছে অবৈধ মূর্তি। বৈধ না কেন, কারণ যেহেতু দোষ হয়েছে এই তো বৈধ হবে না, অবৈধ মূর্তি। যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, এখানে লাইনে লিখতে হবে অব্যাপ্য হেতু দুষ্ট, এখানে যে দোষটা হয়েছে তার নামটা দিতে হবে, অন্য দোষ হলে তার নামটা দিতে হতো। বুঝতে পারলাম? তাহলে ক্লিয়ার। বাকি দোষের ক্ষেত্রে বাকি বিচারগুলো বাকি ক্লাসগুলো দেখবে, তাহলে ক্লিয়ার হবে। অন্য দোষ বাকিগুলোর ক্ষেত্রে বাকি যে আরো ক্লাসগুলো আছে আমার এই অধ্যায়ের, সেই ক্লাসগুলো দেখবে অন্য দোষ হয়েছে সেটা কিন্তু অন্য নাম দিয়েছি। তো যখন অন্য দোষ হতো তখন অন্য নাম দিতাম এখানে, ব্যাস। এবার যেহেতু এটার দোষ হয়েছে এটার নাম, এবার নিয়মটা ব্যাখ্যা করতে হবে। এই জন্য যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, আমি এখনই বললাম ব্যাপ্য হতে হবে। কিন্তু এখানে হেতুপদ বাস্তবিমুখ প্রধানাশ্রবাক্যের এ বচনে বিধেয় স্থানে থাকায় অব্যাপ্য হয়েছে, এবং অপ্রধানাশ্রবাক্যের এ বচনেও বিধেয় স্থানে থাকায় অব্যাপ্য হয়েছে। আমি এখনই তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে দুইটা লাইনের মধ্যে কোথায় কোথায় অব্যাপ্য হয়েছে, ওই কথাটাই আমি এখানে লিখলাম, অব্যাপ্য হয়েছে। ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। ব্যাস ক্লিয়ার, আর কেউ আটকাতো না। যেটা আমি বললাম এইভাবে প্রত্যেকটা বিচার লিখতে হবে একটা গত। ভালো করে দেখো, তুমি বাকি ক্লাসগুলো করে দেখবে এমনভাবে এটার ক্ষেত্রে যে দোষ হয়েছে সেটার ব্যাখ্যা, ওটার ক্ষেত্রে একই লাইন, শুধু কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। আশা করি তোমরা এই ক্লাসগুলো করলেই তোমরা বুঝতে পারবে। আশা করি আর কোনো সমস্যা থাকা উচিত নয়। লাস্ট যেটা নাম হয়েছে অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ, অন্য দোষ হলে এটা তাই লিখতাম, অন্য দোষে লিখতাম, তো এটার ক্ষেত্রে এটা। তো আশা করি আর কোনো সমস্যা থাকা উচিত নয়। বাকি ক্লাসগুলো এটা হলো দোষ হলে এরকম বিচার, বাকি ক্লাসগুলো করে নেবে, মেইন ক্লাসগুলো করে নেবে। আমি বললাম তো এই যে দোষ, এটা দোষ হচ্ছে বিচার, বাকি ক্লাসগুলো করে নেবে। পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে এইরকম লজিক পরীক্ষায় কেউ আটকাতে হবে, পৃথিবীর কোনো শক্তি নেই। যদি 80-80 পেতে হয় প্রত্যেকটা অধ্যায় ক্লাস, আমি বলছি যদি পেতে হয়, তোমরা যে টাকা দিয়ে টিউশন পড়েছো না, আমার কাছে ক্লাস করার পর দেখবে যে টাকাগুলো জলে গেছে তোমার। তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো, বাকি যদি 80-80 পেতে হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো, আর বাকি প্রত্যেকটা ক্লাস করো, আর নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।